আপনি প্রেগনেন্সির সময় যে আয়রন ট্যাবলেটটা খাচ্ছেন সেটা সঠিকভাবে আপনার শরীরে কাজে লাগছে তো? প্রেগনেন্সির সময় যে আপনি ক্যালসিয়াম ট্যাবলেটটা খাচ্ছেন সেটা সঠিক মাত্রায় খাচ্ছেন তো? সেটা সঠিকভাবে আপনার শরীরে কাজে লাগছে তো? এই গুরুত্বপূর্ণ বিষয়টাতে আলোকপাত করে আজকের এই আমার ছোট্ট ভিডিওটা। আমরা অধিকাংশ মায়েদেরকেই প্রেগনেন্সির সময় 12 সপ্তাহের পর অর্থাৎ ফার্স্ট ট্রাইমেস্টারের পর আয়রন ট্যাবলেট এবং ক্যালসিয়াম ট্যাবলেট উইথ ভিটামিন ডি আমরা খেতে বলি। অধিকাংশ মায়েদের ক্ষেত্রেই যেটা দেখা যাচ্ছে ইদানিং, মায়েরা একটা করে আয়রন ট্যাবলেট খান এবং একটা করে ক্যালসিয়াম ট্যাবলেট খান। এই জায়গাতেই একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, যেখানে আইসিএমআর থেকে অথবা নিম থেকে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন, অথবা যদি আমরা ধরি ইন্টারন্যাশনাল অস্টিওপোরোসিস ফাউন্ডেশন, এই সমস্ত আন্তর্জাতিক সংস্থা যেখানে পরিষ্কারভাবে তাদের রিসার্চ পেপারে মেনশন করেছেন যে একজন প্রেগনেন্ট মহিলার প্রতিদিনের ক্যালসিয়াম দরকার 1500 মিলিগ্রাম, সেখানে আমরা কেন একটা গর্ভবতী মাকে 500 মিলিগ্রাম ক্যালসিয়াম খেতে দিচ্ছি? নর্মালি বাজারে যে সমস্ত ক্যালসিয়াম ট্যাবলেট পাওয়া যায় তার কম্পোজিশন হচ্ছে ক্যালসিয়াম কার্বোনেট। এই ক্যালসিয়াম কার্বোনেট খুব সহজে 500 মিলিগ্রাম ন্যূনতমভাবে ট্যাবলেট ফর্মে আমাদের বাজারে পাওয়া যায়। মায়েদেরকে যদি আমরা 500 মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বোনেট প্রতিদিন খেতে দিই এবং বাকি যে খাবারগুলো মা প্রতিদিন খাচ্ছে সেখান থেকে যদি খুব ধরেও নিজে মা মেনে বুঝে খাচ্ছে, 1000 মিলিগ্রামের বেশি ক্যালসিয়াম কিন্তু একটা গর্ভবতী মায়ের পক্ষে শরীরে ইনটেক করা সম্ভব নয়, যদি না সে বাইরে থেকে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট 1000 মিলিগ্রাম করে না নেয়। সুতরাং মিনিমাম একজন গর্ভবতী মাকে 2টো করে ক্যালসিয়াম ট্যাবলেট, যেখানে ক্যালসিয়াম কার্বোনেটের কম্পোজিশন থাকবে মিনিমাম 500 মিলিগ্রাম, সেটা খেতে হবে। এবং আয়রন ট্যাবলেট অবশ্যই একটা করে রেগুলারলি খেতে হবে, যার বেসিক কম্পোজিশন থাকবে ফেরাস সালফেট। এখন অনেক সময় দেখা যায় যে আমরা গর্ভবতী মায়েদেরকে যখন প্রশ্ন করি যে আপনি আয়রন ট্যাবলেট বা ক্যালসিয়াম ট্যাবলেট কখন খাচ্ছেন, অনেক ক্ষেত্রে আমরা জানতে পারি যে দুপুরে লাঞ্চ করার পর তারা আয়রন ট্যাবলেট এবং ক্যালসিয়াম ট্যাবলেট একসঙ্গেই কনজিউম করে। এটা অন্যতম একটা ভুল পদ্ধতি। ক্যালসিয়াম ট্যাবলেট এবং আয়রন ট্যাবলেট একসঙ্গে কনজামশন করলে আয়রন ট্যাবলেট কিন্তু শরীরে অ্যাবজর্ব হবে না। সবথেকে বেস্ট সময় আয়রন ট্যাবলেট কনজামশন করার সেটা হচ্ছে খালি পেটে। এখন খালি পেটে যেহেতু অনেক গর্ভবতী মায়েদের একটা নশিয়া এবং ভমিটিং টেন্ডেন্সি থাকে, ইনফ্যাক্ট অনেক মায়েদের থ্রু আউট দ্য প্রেগনেন্সি নশিয়া ভমিটিংয়ের টেন্ডেন্সি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সকালবেলায় খালি পেটে এমটি স্টোমাকে আয়রন ট্যাবলেট মায়েদেরকে খেতে বারণ করি। সবথেকে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে যখন আমরা আয়রন ট্যাবলেট একটা মাকে খেতে বলি, সেটা হচ্ছে বিটুইন দ্য মিলস, অর্থাৎ লাঞ্চ এবং সকালবেলায় যে ব্রেকফাস্ট করেছি, ব্রেকফাস্ট করার পর লাঞ্চ করার আগে ইন বিটুইন মিলসে সে একটা করে আয়রন ট্যাবলেট কিন্তু কনজামশন করতে পারে। আয়রন ট্যাবলেট সবথেকে ভালো অ্যাবজর্ব হয় ভিটামিন সি এর সাথে খেলে, অর্থাৎ কোনো গর্ভবতী মা যদি লেবু জল বা লেবুর শরবতের সাথে যদি আয়রন ট্যাবলেট কনজামশন করে, সেক্ষেত্রে কিন্তু আয়রন ট্যাবলেটটি তার শরীরে সবথেকে বেশি পরিমাণ অ্যাবজর্পশন হয়। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, চা বা কফির সাথে কখনোই আয়রন ট্যাবলেট কিন্তু খাওয়া যায় না, সেক্ষেত্রে অ্যাবজর্পশন ক্ষমতা কিন্তু অনেক কমে যায়। অ্যাডিশনালি বলে রাখি, ক্যালসিয়াম ট্যাবলেট সারাদিনে 2টো খাওয়া অবশ্যই দরকার, যেটা আমি একটু আগেই বললাম। তার সাথে লক্ষ্য রাখতে হবে মা যে খাবারগুলো খাচ্ছে, দুধ, ডিম, সবজি, সেখান থেকে যেন অ্যাডিশনাল অন্ততপক্ষে 400 থেকে 500 মিলিগ্রাম ক্যালসিয়াম সে প্রতিদিন ইনটেক করতে পারে। তাহলে সেটা আমাদের ডাক্তারবাবুদের বা স্বাস্থ্যকর্মী যারা গর্ভবতী মায়েদেরকে টেক কেয়ার করছেন থ্রু আউট হার প্রেগনেন্সি, তাদের কিন্তু বিষয়টা কিন্তু অ্যাডভাইস করাটা ভীষণভাবে প্রয়োজনীয়। অনেক মায়েদের ক্ষেত্রে আমরা দেখি যে আয়রন ট্যাবলেট প্রপারলি কনজামশন করার পরেও মায়েদের হিমোগ্লোবিন স্ট্যাটাস কিন্তু ইমপ্রুভমেন্ট হচ্ছে না। মায়েদের কোনো এক্সটার্নাল ব্লিডিং নেই, মায়েদের কোনো থ্যালাসেমিয়ার কোনো সমস্যা নেই, তারপরেও মায়েদের প্রপার আয়রন
ইনটেক করার পরে তাদের কিন্তু হিমোগ্লোবিন বাড়ছে না, অর্থাৎ একটা অ্যানিমিক স্টেট রয়েই যাচ্ছে। সেক্ষেত্রে ইনিশিয়াল আয়রন ট্যাবলেটের মলিকিউলটা চেঞ্জ করার প্রয়োজন হয়, অর্থাৎ ফেরাস সালফেটের জায়গায় অন্য মলিকিউল দেওয়ার প্রয়োজন হতে পারে। সেই ক্ষেত্রেও যদি মায়ের হিমোগ্লোবিন স্ট্যাটাসের ইমপ্রুভমেন্ট না হয়, তাহলে ডেফিনেটলি ভাবতে হবে যে হয়তো গর্ভবতী মায়ের লিভারের কোনো সমস্যা বা ক্রনিক কিডনি ডিজিজের কোনো সমস্যা আছে। সেই জায়গাটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। যদি সেটা হয়ে থাকে তাহলে ডেফিনেটলি আয়রন ট্যাবলেটের পরিবর্তে ইন্ট্রাভেনাস আয়রন কিন্তু দিতে হবে। এবং অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে যে ক্যালসিয়াম ট্যাবলেট একজন গর্ভবতী মা ইনটেক করবে, সেই কম্পোজিশনে অবশ্যই যেন ভিটামিন ডি থাকে, কেন ভিটামিন D3 সঠিকভাবে গাট থেকে ক্যালসিয়ামকে অ্যাবজর্পশন করবে এবং সেটা ব্লাড স্ট্রিমে মিশিয়ে দিতে সাহায্য করবে। তাহলে এগুলো খুব বেসিক জিনিস, যেখানে কিন্তু গর্ভবতী মায়ের কিন্তু পরিপূর্ণভাবে খেয়াল রাখাটা ভীষণভাবে দরকার। অ্যাডিশনালি প্রথম 3 মাস, অর্থাৎ একজন মা গর্ভবতী হওয়ার প্রথম 3 মাস ফলিক অ্যাসিড খাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট, বাচ্চার স্পাইনাল কর্ড ডেভেলপমেন্টের জন্যে ফলিক অ্যাসিড একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যাদের ক্ষেত্রে প্ল্যান্ড প্রেগনেন্সির কথা বলি, অর্থাৎ চিন্তাভাবনা করে যারা প্ল্যানিং করে প্রেগনেন্সি অর্থাৎ কনসিভ করেন, তাদের ক্ষেত্রে কনসিভ করার 3 মাস আগে থেকে কিন্তু আমরা ফলিক অ্যাসিড নেওয়ার কথা পরামর্শ দিই। তাহলে সেক্ষেত্রে বিষয়টা আরও বেটার ওয়েতে হয়, আরও ভালোভাবে জায়গাটা পরিপূর্ণ হয়। আয়রন ইনটেক এবং ক্যালসিয়াম ভিটামিন ডি ইনটেক করাটা একজন গর্ভবতী মায়ের এতটাই পরিপূর্ণ, এই ক্ষেত্রে কিন্তু আমরা সঠিকভাবে যদি গর্ভবতী মায়েদেরকে এই জায়গাটাকে পরামর্শ দিই এবং আমরা সেটা ফলো আপ করি, তাহলে কিন্তু অবশ্যই ভবিষ্যতে আমরা কনজেনিটাল বার্থ ডিফেক্ট, অর্থাৎ একটা শিশু জন্মগত ত্রুটি নিয়ে যাতে জন্মাতে না পারে, সেই জায়গাটাকে আটকাতে পারি। তাহলে আসুন এই বেসিক জায়গাগুলো আমরা স্বাস্থ্যকর্মীরা, ডাক্তারবাবুরা সবাই মিলে খেয়াল করি এবং আগামী প্রজন্মকে সুস্থভাবে এই পৃথিবীতে জন্ম দিতে সাহায্য করি। ধন্যবাদ।